2026-এর ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং একটা ভালো রেজাল্টের আশা মনে মনে যদি পুষে রাখো, তাহলে আজকের এই ছোট্ট উপস্থাপনা তোমার জন্য কিন্তু ভীষণ কার্যকরী হতে চলেছে। তার কারণ আজকের এই উপস্থাপনায় তোমাদের জানিয়ে দেব এমন কিছু ছোট ছোট কৌশল, যে কৌশলগুলো অবলম্বন করলে, যে দিকগুলো তোমাদের দেখিয়ে দেব, সেই দিক অনুযায়ী চললে ভালো রেজাল্ট করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এখন যে কথাগুলো বলবো সেই অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট হতে বাধ্য। অবশ্যই আমি তোমাকে অ্যাসিওর করছি যে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আজকের উপস্থাপনায় বলা কথাগুলো তোমাকে অবশ্যই মানতেই হবে। সম্পূর্ণ রোড ম্যাপ তোমাদেরকে আমি জানিয়ে দেব 2026-এ মাধ্যমিকের আগে পর্যন্ত তোমাকে ঠিক কীভাবে, কোন কোন সময়, কোন কোন বই কিভাবে পড়তে হবে, ডিটেলসে জানিয়ে দেব। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও এবং ভালো নম্বর যদি আশা করে থাকো, তাহলে অবশ্যই এটা মেনে চলো। চলো, সময় নষ্ট না করে আমরা তাহলে শুরু করে দিই। দেখো, উপস্থাপনায় আমি এখানে তোমাদের দেখিয়েছি যে মাধ্যমিক 2026 রোড ম্যাপ। এখন থেকে এইভাবে চললে দুর্দান্ত রেজাল্ট করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এখানে রোড ম্যাপ বলেছি ঠিকই, আমি এখানে কোনো ম্যাপ কিন্তু এঁকে দেখাচ্ছি না। আমি শুধু তোমাদেরকে সেই রাস্তাটা, সেই ট্র্যাকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন ট্র্যাকে চললে তোমরা সঠিক দিশা পাবে, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং নিজের বিশ্বাসটাও সেইভাবে তৈরি করতে পারবে, নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে জাগ্রত করতে পারবে যে তুমি পারবেই, অবশ্যই পারবে। খুব ভালোভাবে তুমি একটা সুন্দর রেজাল্ট তোমার গার্জিয়ানকে উপহার দিতে এবং স্কুলকে উপহার দিতে পারবে, সর্বোপরি নিজেকে উপহার দিতে পারবে। তবে শুরুতেই যে কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে, শুধু তুমি মনে মনে বাসনা প্রকাশ করলে যে তুমি একটা ভালো রেজাল্ট করতে চাইছো, তারপরে আর কোনো রকম তোমার কিন্তু অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেল না, তাহলে কি সত্যিই তোমার ভালো রেজাল্ট করা সম্ভব? তুমি মনে মনে ইচ্ছে প্রকাশ করছো যেমনি, ঠিক তেমনিভাবে নিজেকে কিন্তু সেই শ্রমটা দিতে হবে। হ্যাঁ, হার্ড শ্রম আমি বলছি এরকম নয়, তুমি যদি এখন থেকে ঠিকঠাকভাবে পড়াশোনা করো তাহলে যে খুব হার্ড শ্রম তোমাকে দিতে হবে এমন কিন্তু নয়, প্রচুর পরিশ্রম করতে হবে এমন কিন্তু নয়। এখন থেকে তুমি যদি ঠিকঠাকভাবে একটু বুঝে সুঝে পড়াশোনা করো, তাহলে দেখবে খুব সহজেই তুমি ভালো রেজাল্ট করতে পারছো। এইবার তোমাকে বুঝতে হবে যে তোমার এখনো পর্যন্ত কিরকম মান রয়েছে, মানে তুমি এতদিন পর্যন্ত যে পড়াশোনা করে আসছো, তো তুমি কিরকম মানের ছাত্র বা ছাত্রী। তো তোমার মানটা যদি মধ্যম প্রকৃতির হয়, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যাতে আরও একটু ভালো হয়। যারা ভালো ছাত্রছাত্রী তারা আরও ভালো করার চেষ্টা করবে, আর যাদের মানটা একটু খারাপের দিকে বলা যায়, তাহলে তাদেরকে চেষ্টা করতে হবে মধ্যম মানে উন্নীত হওয়ার। কিন্তু যাদের মানটা অনেকটাই খারাপের দিকে, সে যদি হঠাৎ করে বলে যে আমি একেবারেই 90-100 পাওয়ার চেষ্টা করছি, তাহলে কিন্তু আমি বলবো সেই চেষ্টাটা মানে প্রচুর পরিশ্রম তো করতে হবেই, কিন্তু সেটাকে ফলপ্রসূ করাটাও মানে সম্ভব একেবারে নয় বললেই চলে। কারণ তোমার লেভেল থেকে কিছুটা হাই পর্যন্ত তুমি করতে পারবে, হঠাৎ করে তুমি অনেকটা পর্যন্ত করতে পারবে এরকম ভাবলে কিন্তু একটু সমস্যাই হবে। তো তাও আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলবো, যেই কথাগুলো মেনে চললে আশা করা যায় যে অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, বিগত বছরগুলোর রেজাল্ট তুমি যদি দেখে থাকো বা তোমরা যদি দেখে থাকো, তাহলে দেখবে গড়পড়তা কিন্তু 60-75% মার্কস অনেকেই পাচ্ছে। তাহলে 60-75% মার্কস পেতে গেলে খুব বেশি যে অনেক পরিশ্রম করতে হবে এমন কিন্তু নয়, মোটামুটি একটা ঠিকঠাক ট্র্যাকে গেলেই তুমি সেই নাম্বারটা অ্যাভেল করতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে, যদি তুমি তার থেকেও বেশি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে বেশ কিছুটা কৌশলের সঙ্গে এগিয়ে যেতে হবে। শুধু পড়তে হয় পড়ছি, সময় দিতে হয় দিচ্ছি, এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি হয়তো অনেকটা সময় ধরে পড়ো, দিনের অনেকটা সময় তুমি পড়াশোনার পিছনে ব্যয় করো, কিন্তু তার মানে যে তুমি প্রচুর নম্বর পাবে এমন নাও হতে পারে। তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, তবেই কিন্তু সেটা তুমি পেতে পারবে। তো আবার বলছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। যদি মনে হয় কোনো একটা কথা তোমার নোট ডাউনের দরকার রয়েছে, অবশ্যই করে নিও, আশা করি তোমার ভীষণ কাজে আসবে। তাহলে বলে দিই যে কি উপায় তোমার অবলম্বন করা উচিত। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন তোমাকে ফলো করতে হবে। এবার এই নির্দিষ্ট রুটিনটা ঠিক কেমন হওয়া উচিত সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি না, এই কারণেই, কারণ বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকম হ্যাবিটস থাকে। মানে কেউ উঠতে পারে খুব সকাল, মানে অনেক ভোরের দিকে উঠে পড়তে পারে,
কেউ আবার মনে হচ্ছে প্রায় সকালের দিক করেই উঠছে ঘুম থেকে, আবার অনেকের কিন্তু একটু বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যেস রয়েছে। তো সেখানে আমি আমার মতন করে রুটিন করে তোমাদের ওপর চাপিয়ে দিলে কিন্তু চলবে না, কারণ চাপিয়ে দেওয়া কোনো জিনিস খুব বেশি ফলপ্রসূ হয় না। তোমাকে জেদটা, আগ্রহটা ভেতর থেকে বাড়াতে হবে, তোমার ভেতরের খিদে তৈরি করতে হবে যে হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে তৈরি করতে হবে, আমাকে এই অংশগুলো এইভাবে করতে হবে, কারণ এসপি ম্যাম এইভাবে করতে বলেছেন। সেই তাগিদটা তোমাকে ভেতর থেকে ফিল করতে হবে, তবেই কিন্তু সেটা অবশ্যই ফলপ্রসূ হওয়া সম্ভব। তাই আমি জোর করে চাপিয়ে দিতে চাই না। তবে এটা অবশ্যই বলবো, যেহেতু তুমি একজন বোর্ড পরীক্ষার্থী, ভাবী বোর্ড পরীক্ষার্থী, জীবনের প্রথম বড় পরীক্ষাটা দিতে চলেছ, তাহলে কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যেস যদি তোমার থেকে থাকে সেটা অবশ্যই বর্জন করতে হবে। তোমাকে অভ্যেস করতে হবে আর্লি মর্নিং ওঠার। এবার যতটা তাড়াতাড়ি সম্ভব, তার মানে এমন নয় যে আমি তোমাকে মাঝরাত থেকে উঠে পড়তে বলছি, এটা একেবারেই নয়। তুমি মোটামুটি চেষ্টা করবে 6টার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে। এর বেশি পর্যন্ত যদি শুয়ে থাকো তাহলে তোমাকে এদিকে রাত্রিতেও অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করতে হবে, তাহলে বেশি রাত্রি পর্যন্ত পড়ার কারণে আবার অনেক সময় কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাহলে নিজে যদি সুস্থ নাই থাকো, পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করবে? তার মধ্যে একটা ছেদ পড়ে যাবে। তাই সেটা হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয়। আমাদের টার্গেট থাকবে এই রকমই যে আমরা খুব ক্যাজুয়ালি সমস্তটা করে যাব, মানে সকালে ওঠাটা একটু আগে উঠতে হলেও খুব যেন আগে না হয়ে যায় যার জন্য সারা দিনটাই মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে, এটাও যেমন না হয়। আবার রাত্রিতে এমন রাত্রি পর্যন্ত পড়াশোনা করব না যার জন্য শরীরটাই অসুস্থ হয়ে পড়বে। তাই সেই রুটিনটা তোমাকে কিন্তু তোমার মতন করেই তৈরি করতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত বলবো যে রুটিনে তুমি যেভাবে যেমন যাই অ্যাডজাস্ট করো না কেন, তোমার পড়াশোনার জন্য মানে স্কুল টিউশন এই সমস্ত বাদ দিয়ে তুমি নিজে পড়াশোনা করবে, শুধুমাত্র একান্তভাবে তুমি নিজের তাগিদে পড়াশোনা করবে। এই রকম ঘন্টা হিসেবে যদি ধরা যায় তাহলে 7 থেকে 8 ঘন্টা তোমাকে বার করতেই হবে। তো এই যে 7 থেকে 8 ঘন্টা বের করানোর কথা বললাম, সেটা যদি 5 থেকে 6 ঘন্টা হয়ে যায় তাহলে কি বিরাট কিছু হয়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে? হয়তো নয়, কিন্তু তুমি একটা নির্দিষ্ট শিডিউলে চললে তোমার দিক থেকে সুবিধে হবে। তোমাকে চেষ্টা করতে হবে, যেহেতু তোমার 7টা সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্টের প্রত্যেকটাকে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা করে টাইম তোমাকে দিতেই হবে। এটা তোমাকে রাখতে হচ্ছে মাথায়। আর কি মাথায় রাখতে হবে, একটা না অনেকটা সময় পড়া যাবে না। তুমি একটা না অনেক সময় পড়ছো, দেখতে খুব ভালো লাগছে, বাড়ির বড়রা খুব খুশি হচ্ছে, কিন্তু তোমার মাথা মস্তিষ্ক কিন্তু ঠিক সেভাবে গ্রহণ করতে পারছে না। তখন কাজটা কি হবে? ওই শুধু পড়াকে পড়াই হলো, কিচ্ছু কাজ হলো না। যে কোনো বিষয়ের পড়াটাই তুমি পড়ো না কেন, সেইটা অনেকটা সময় ধরে একটা বিষয়কে পড়া একেবারেই ঠিক নয়, বিজ্ঞানসম্মত নয়। আমার যেটা উপলব্ধি, আমার যেটা অনুধাবন, অন্তত আমি আমার স্টুডেন্ট লাইফে যেভাবে এসেছি, যেভাবে পড়াশোনা করেছি, সেই অনুযায়ী তোমাদেরকে বলতে পারি যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা নির্দিষ্ট যেমন টাইম থাকবে, সেটা অনেক লেন্দি হওয়াটা একেবারেই কার্যকরী নয়। 45 মিনিট থেকে 1 ঘন্টা তুমি একটা বিষয়কে দাও, যথেষ্ট হবে। নেক্সট যে বিষয়টাকে তুমি আবার শুরু করবে, এই দুটোর মধ্যেকার একটু গ্যাপ রাখো, মানে একটা শেষ হলো আর একটা শুরু হচ্ছে, এর মধ্যে খুব কম করে হলেও অন্তত মিনিট 2-3 গ্যাপ দাও, খুব বেশি হলেও 10 মিনিটের মতো গ্যাপ দাও, তারপরে আবার পড়াটা শুরু করো। তাহলে দেখবে সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে। ওখানে 15 মিনিটও যদি তুমি গ্যাপ দাও তাহলেও ক্ষতি নেই, বরং ভালো। আর এরপরে যে কথাটা তোমাদেরকে বলবো, তাহলে 7টা সাবজেক্টের জন্য তোমাকে যদি 1 ঘন্টা করে তুমি দাও, 7 ঘন্টা তো অলরেডি হয়েই গেল, তাই নয়? আর এবার প্রত্যেকটার মাঝে মাঝে গ্যাপ দিতে বলেছি, তাছাড়াও তোমার আরও অন্যান্য কাজ রয়েছে, তোমার স্নান খাওয়ায় মানে বিভিন্ন কাজ তো রয়েছে, তাহলে সেগুলোর জন্য তো তোমাকে সময় দিতে হবে। তাই এই যে 7 ঘন্টাটা তুমি কিভাবে সেট করবে সেটা তোমাকে নিজেকে করে নিতে হবে। তাই নিজের রুটিনটা নিজেকেই বানাতে বলছি। কখন তুমি উঠবে, কখন ঘুমাতে যাবে, একদম শেষে পড়াশোনার শেষে রাত্রিতে কখন ঘুমাতে যাবে, সবটাই তুমি নিজে করো। তুমি নিজে স্বতঃস্ফূর্তভাবে যেটা করবে সেটাই দেখবে সবথেকে বেশি কার্যকরী হবে। তো এই যে মাঝে যে গ্যাপগুলো দিতে বলছি, এই গ্যাপের মাঝে তুমি কি করতে পারো, উঠে একটু হাঁটাহাঁটি করতে পারো, পায়চারি করতে পারো, বাড়ির ছোটদের সঙ্গে একটু গল্পগুজব করতে পারো, বড়দের সঙ্গে একটু কথাবার্তা বলতে পারো, বা বন্ধুদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে পারো। ধারে কাছে যদি ছোটোখাটো মাঠ থেকে থাকে সেখানে একটু ঘোরাঘুরি করে আসতে পারো সকালের দিকে হলে।
তো যেভাবেই হোক এই 10-15 মিনিট তুমি একটুখানি লিজার নিয়ে নাও, তারপরে আবার পরবর্তী বইটা পড়াশোনা শুরু করে দাও। বোর্ড এক্সামের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত তোমার এই রোড ম্যাপটা ঠিক কেমন হবে সেটার বাকি অংশটা জানানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই এখনই অল করে দাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ যদি তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে তোমাকে নিয়মিত চোখ রাখতে হবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, তবেই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারবে। এখন বলে দিই বাকি অংশটা, রোড ম্যাপটা কেমন হবে। দেখো, তোমার সকালের ওঠা থেকে শুরু করে পরপর তুমি যে বিষয়গুলোকে বাঁচবে, সেক্ষেত্রে আমি বলবো সব থেকে কঠিন বিষয়টাকেই আগে হাতে তুলে নেবে, এমন করাটা আমার মনে হয় শ্রেয় নয়। প্রথমেই যদি তুমি দিনের শুরুতেই যদি কঠিন বিষয়টাকে হাতে তুলে নাও, তাহলে দেখবে সেটাকে নিয়ে যখন তোমার একটা নাস্তানাবুদ অবস্থা হবে, তখন কিন্তু তোমার এনার্জিটা প্রায় শেষের দিকে চলে যাবে, আর বাকি বইগুলো পড়ার ওপর একদম আগ্রহ চলে যাবে। তখন তোমার সম্পূর্ণটাই যেন একটা কঠিন, ভীষণ দুরূহ একটা ব্যাপার বলে মনে হবে। তাই আমি বলবো কি, যে তোমার সহজ মনে হয় যে সাবজেক্টটা পড়তে তুমি সব থেকে বেশি ভালোবাসো, সেই সাবজেক্ট দিয়ে শুরু করো। দিনের প্রথম যে বইটা তুমি পড়বে সেটা হবে তোমার পছন্দের বিষয়, এবং তোমার কাছে যেটা বুঝতে খুব সহজ লাগে যে বিষয়টা, সেটা দিয়ে শুরু করে দাও। তারপরে দিনের যে সময়টা তুমি পড়তে খুব পছন্দ করো, তোমার ব্রেন খুব অ্যাক্টিভ থাকে, সেই সময়টাকে বেছে নাও একটু কঠিন যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো ওই সময় পড়ার জন্য। এইবার কোন জায়গাগুলো তোমাকে বেশি করে জোর দিতে হবে, ধরো বাংলার যেটা প্রবন্ধ রচনা অংশ রয়েছে, যেখানে তোমার প্রতিবেদন আছে, সংলাপ আছে, এই জায়গাগুলো তুমি যদি বারবার করে রিভিশন করতে থাকো, তাহলে কিন্তু তোমার সেই জায়গাটা খুব স্ট্রং হয়ে যাবে। তখন তোমার এই কমন আসা না কমন আসা এই নিয়ে কোনো টেনশন থাকবে না। তুমি লেখাটা শিখে গেলে তোমার যাই আসুক না কেন সেখান থেকে সুন্দর করে লিখে আসতে পারবে। তেমনি ইংলিশের ক্ষেত্রে তোমাকে রাইটিং স্কিলের ওপর অবশ্যই জোর দিতে হবে, তাহলে সেখান থেকে একটা ভালো নম্বর, মানে যেখানে সাধারণত নাম্বার কম হয় সেইগুলোর ওপর তোমাকে এখন থেকে জোর দিতে হবে। ঠিক তেমনি ম্যাথের ক্ষেত্রে কি বলবো, ম্যাথ তো এমনই একটা সাবজেক্ট যেটা হচ্ছে তুমি পারলে দারুণ, মানে একদম কোনো নাম্বার কাটার জায়গা নেই, সম্পূর্ণ নাম্বার পাবে, আর না পারলে আবার পুরোটাই চলে গেল। তাই না পারার জায়গাটা তোমাকে বন্ধ করতে হবে। ছোট যে জায়গাগুলো তোমার ভুল হচ্ছে অঙ্ক করতে গিয়ে, রেগুলার প্র্যাকটিসের সময় তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারবে, সেই জায়গাগুলো ধরো, রিকভার করো, তাহলে অবশ্যই সেই জায়গাটা রিকভার হয়ে গেলে নাম্বারটা সহজেই তুমি পেতে পারবে। ভূগোলের ক্ষেত্রে যেটা বলবো, ছবির ওপরে জোর তোমাকে দিতেই হবে। বড় প্রশ্নে ছবি যদি না আঁকো তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বরটা পাবে না। ছবির ওপরে ভালো করে জোর দিতে হবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে, তোমাকে যেটুকু চাইবে সেটুকুর উত্তর দাও, হাবিজাবি অনেক কিছু বানিয়ে গল্প লেখার দরকার নেই। ঠিক তেমনি তার সঙ্গে প্রয়োজনে যেখানে ছবি দেওয়া যাবে সেখানে ছবি দেবে, যেখানে উদাহরণ দেওয়া যাবে অবশ্যই উদাহরণ দেবে, তাহলেই সম্পূর্ণ নম্বরটা পাবে। এখন কিন্তু ভূগোলে অনেকেই 100-তে 100 পাচ্ছে, সুতরাং তুমিও পেতে পারো। ইতিহাসের ক্ষেত্রেও ইতিহাস মানে কিন্তু এমন নয় গল্প লেখা, অতীতের কাহিনী বলে তোমাকে গল্প লিখতে বলা হয়েছে এমন কিন্তু নয়। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই দুটো সায়েন্সের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্টই লাইফ সায়েন্সটাকে সহজ মনে করে, ফিজিক্যাল সায়েন্সটাকে একটু কঠিন মনে করে। তাহলে যেটা তোমার কঠিন সাবজেক্ট সেটাকে তো অবশ্যই একটু বেশি সময় দিতে হবে, তাকে ভয় না পেয়ে তাকে আরও ভালোবেসে আরও একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই তুমি বুঝতে পারবে, নিশ্চয়ই তুমি করতে পারবে। তাহলে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টকে যদি তুমি ঠিকঠাকভাবে করতে থাকো এখন থেকেই, তাহলে কিন্তু কোনো সমস্যাই হওয়ার কথা নয়। কোন জায়গাগুলোর উপর জোর দিতে হবে সেটা তো বলেই দিলাম। আর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে ছবি আঁকা প্র্যাকটিস করবে, মানে ভূগোলের ছবি বলো, জীবন বিজ্ঞানের ছবি বলো, বা ম্যাথের যে সমস্ত অঙ্কগুলো তোমাকে জ্যামিতি যেগুলো করতে হবে, সেই সমস্তগুলোর জন্য তুমি দুপুরের টাইমটাকে বেছে নিতে পারো, মানে স্কুল না থাকলে দুপুরের টাইমটাকে বেছে নিতে পারো, মানে যে সময়টা তোমার পড়ার ক্ষেত্রে একটু আড়ষ্টতা ভাব মনে হবে, পড়তে ঠিক ভালো লাগে না, সেই সময় ছবি আঁকাগুলো প্র্যাকটিস করো, তাহলেই দেখবে খুব সহজেই তোমার সবটাই কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর এই যে রোডম্যাপটা যেটা তোমাদেরকে বললাম, সবটাই কিন্তু আমি বললাম একদম কোন সময় পর্যন্ত না, তোমাদের যেটা পূজা ভ্যাকেশন পড়ছে তার ঠিক আগে পর্যন্ত, মানে এখনো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বাকি রয়েছে, আর তারপরে পুজোর ছুটির পরে কিন্তু তোমাদের হবে টেস্ট পরীক্ষা, আর তারপরে ফাইনাল এক্সাম। অলরেডি বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের যে ফাইনাল রুটিন সেটাও প্রকাশ করে দেওয়া হয়েছে, এই চ্যানেলের থ্রু দিয়ে আমি সেটা জানিয়েও দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে।
তো এই যে সময়টার কথা বলছি, পুজোর ছুটির আগে পর্যন্ত হচ্ছে এই তোমার রোড ম্যাপ, মানে তার মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে সমস্ত সিলেবাসটা কমপ্লিট করে নিতে। তাহলে পুজোর ছুটিটাকে তুমি তখন কিভাবে কাজে লাগাতে পারবে না, তার মধ্যে শুধু রিভিশন রিভিশন রিভিশন। পুজোর ছুটিটা যেহেতু অনেকটা দিন সেখানে সময় পেয়ে যাবে, সেই সময়ে শুধু রিভিশন যদি করতে থাকো, তারপরের যে সময়টা থাকবে তখন তাহলে আরও রিভিশন করার মতন অনেক সময় পেয়ে যাবে। নতুন নতুন অনেক কিছু সেখান থেকে প্রশ্ন তুমি আরও খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সট থেকে বার করতে পারবে। তাহলে খুব সহজেই কিন্তু তুমি সেই জায়গাটা তৈরি করে নিতে পারবে যে যেখান থেকে যেমনভাবেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই আমি লিখে আসতে পারবো। তো তোমাকে টার্গেট রাখতে হবে পুজোর ছুটির আগের মধ্যে আমার সমস্ত সিলেবাস কমপ্লিট করে ফেলবো আমি। যদি না করা সম্ভব হয় তাহলে পুজোর ছুটিটাকে তোমার সিলেবাস কমপ্লিটের জন্য কিন্তু শেষ সময় হিসেবে ধরে নিতে হবে। মানে পুজোর ছুটির পরে সিলেবাস আর কিচ্ছু ফেলে রাখলে চলবে না, তার মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে, তারপরে শুধু রিভিশন 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 অ্যান্ড রিভিশন। এইভাবে যদি চলতে পারো তাহলে অবশ্যই দুর্দান্ত রেজাল্ট হতে বাধ্য, করতে পারবেই পারবে। তো আজকের উপস্থাপনায় এই যে তোমাদেরকে কৌশলগুলোর কথা বললাম কেমন লাগলো সেটা তো কমেন্টে অবশ্যই জানাবে। উপস্থাপনাটা যদি তোমার কার্যকরী মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এইটুকু আবদার থাকলো। নতুন এইরকমই আপডেটের অন্য কোনো বিষয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা আর কি কি জানতে চাইছো বা তোমাদের কি কি কোয়ারি আছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। প্রত্যেকের পড়াশোনা খুব ভালো পুরোদস্তুর চলুক, চূড়ান্ত প্রস্তুতি মহাপ্রস্তুতি শুরু হয়ে যাক এখন থেকেই।